সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়ব রসায়নের ধারণা। রসায়নের প্রথম চ্যাপ্টার। তো আমরা আহ, যদি দেখি রসায়নের ধারণা, এটা হচ্ছে নতুন কারিকুলামের বই 2025 সালের জন্য। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রসায়নের পরিচিতি, ইন্ট্রোডাকশন অফ কেমিস্ট্রি। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাগৈতিক যুগে আহ প্রাগৈতিহাসিক যুগে মানুষ হচ্ছে জামা কাপড় পরতে জানতো না, ঘরবাড়ি বানাতে জানতো না, এমনকি রান্না বান্না করে খেতেও জানতো না। আজ ডিজিটালাইজেশনের যুগে মানুষ কত কিনা করছে। তো তাপকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন কাজে ব্যবহার করছে, বিদ্যুৎ উৎপাদন করতে শিখছে। বিদ্যুৎকে ব্যবহার করে মানুষ কত কি করছে। তো ইন্টারনেট ব্যবহার করে মানুষ ঘরে বসে পৃথিবীর কোথায় কি করছে তা দেখতে পাচ্ছে। তো এই যে জিনিসগুলান আমরা দৈনন্দিন জীবনে যে জিনিসগুলান আমরা হচ্ছে আহ ব্যবহার করতেছি, যেমন সকালে উঠে ঘুম থেকে উঠে আমরা ব্রাশ করি। তো ব্রাশ করার সময় আমরা হচ্ছে টুথপেস্ট ইউজ করি, সাথে হচ্ছে ব্রাশটা যেটা থাকে সেটা হচ্ছে প্লাস্টিক বা নাইলনের থাকে, ফ্লেভার থাকে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত আমরা প্রতিদিনই রসায়নের প্রতিটা উপকরণের সাথে আমরা সাক্ষাৎ করতেছি। তো সেক্ষেত্রে আমরা রসায়নের পরিচিতিটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বড় একটা যে ভূমিকা পালন করে। তো রসায়নের পরিচিতিটাতে আমরা সেটা জানবো। তো ইন্ট্রোডাকশন অফ কেমিস্ট্রি বলতে এখন আমরা এটাই বুঝাবো যে রসায়নটা কিভাবে কাজ করতেছে আমাদের দৈনন্দিন জীবনে, সেটাই আমরা দেখার চেষ্টা করব। তো এখানে আমরা যদি দেখি এই পেজের মধ্যে এখন প্রশ্ন আছে, এখানে প্রশ্ন হলো রসায়ন কি। তো সহজ জিনিস ভাবে যদি আমরা বলি, বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত যৌগ বা যৌগিক পদার্থের সংযুক্তি, গঠন, প্রকৃতি, ধর্ম, ব্যবহার ইত্যাদি এবং বস্তুসমূহের পারস্পরিক রূপান্তর ও রূপান্তরকালে শক্তি, মূলত তাপ শক্তি শোষণ ও নিঃসরণ আলোচনা করে, তাকে রসায়ন বলে। তো এইখানে আমরা হচ্ছে রসায়নের যে একটা সংজ্ঞা পাচ্ছি, সেই সংজ্ঞাটা আমরা এখানে ইন্ডিকেট করলাম। তো এটা আমরা হচ্ছে আহ, আহ, বিভিন্ন সৃজনশীল প্রশ্নে বা শর্ট প্রশ্নে এটা আসতে পারে যে রসায়নটা কি। এখন সৃজনশীল প্রশ্নটা নাই। তো যেহেতু সৃজনশীল প্রশ্ন নাই, সেহেতু আমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে যে হচ্ছে রসায়ন কি জিনিস। তো আমরা সেক্ষেত্রে লিখবো যে বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত যৌগ বা যৌগিক পদার্থের সংযুক্তি, গঠন, প্রকৃতি, ধর্ম, ব্যবহার ইত্যাদি এবং বস্তুসমূহের পারস্পরিক রূপান্তর ও রূপান্তরকারে কালে শক্তি, মূলত তাপ শক্তি শোষণ ও নিঃসরণের যে শাখায় আলোচনা করা হয়, সেটাকে আমরা বলতেছি রসায়ন। যেমন এইটাকেই যদি এখন আমরা যদি একটা উদাহরণ হিসেবে দেখি, যেমন হচ্ছে কয়লা যদি আমরা পোড়াই, তাহলে তাপ শক্তি উৎপাদিত হয় এবং সেই সাথে কার্বন ডাই অক্সাইড যৌগ গঠিত হয়। তো আর্দ্র পরিবেশে লোহা বা লোহা নির্মিত জিনিস রেখে দিলে তাতে মরিচা পড়ে। বিভিন্ন গাছের নির্যাস থেকে ঔষধ ও সুগন্ধি নিষ্কাশন করা হয় এবং আকরিক থেকে বিভিন্ন ধাতু নিষ্কাশন ইত্যাদি পদ্ধতি হলো রাসায়নিক কতিপয় উদাহরণ। তো এই সবগুলাই হচ্ছে আহ রসায়নের একটা উদাহরণ। প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে এই বর্তমান আধুনিক যুগ পর্যন্ত যতগুলান আমরা উপকরণের সাথে বা প্রাকৃতিক এলিমেন্টস এর সাথে আমরা পরিচিত হচ্ছি দৈনন্দিন জীবনে, এই সব কয়টা জিনিসই আমাদের রসায়নের থেকেই বা রসায়নেরই অবদান। তো যেমন সেই প্রাচীনকাল থেকে মানুষ সোনা, রূপা, টিন, লোহা ইত্যাদি ধাতু ব্যবহার করতেছে। তো আমরা কেমিস্ট্রিতে শুনছি যে হচ্ছে গোল্ড, তারপরে হচ্ছে রূপা, তারপরে হচ্ছে লেড, তারপরে হচ্ছে আয়রন, এই ধাতুগুলান আমরা জানি বা ধীরে ধীরে আমরা এই সবগুলান আমরা জানবো। তো রসায়নের যে উৎপত্তি স্থল, সেটা কোথা থেকে আসলে এক্স্যাক্টলি হচ্ছে। তো খ্রিস্টপূর্ব প্রায় 3500 অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে। তো আমরা যদি দেখি খ্রিস্টপূর্ব বলতে কি বোঝায়, খ্রিস্টপূর্ব বলতে বোঝাচ্ছে যে যীশু খ্রিস্ট যে আছে, মানে খ্রিস্টান ধর্মের একজন আছে, যে তাকে বলা হয় যীশু খ্রিস্ট। তো তার জন্মের 3500 সাল আগে, হ্যাঁ, সেটাকে বলা হয় খ্রিস্টপূর্ব, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পূর্বে যে এই সময়কালটা, অর্থাৎ 3500 সাল পূর্বে। তো এখন 3500 সাল থেকে যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করছে, সেটাকে বলা হয় জিরো। ঠিক আছে, তো 3500 সাল যেহেতু হয়েছে, 3500 সালের পরে 3500 পরে আসবে হচ্ছে 3499, 3498। তো তোমরা এগুলো সবই জানো মোটামুটি। আমার একটু ঠান্ডা লাগছে, সরি।
তো 3500 সাল থেকে এরকম করে ধীরে ধীরে যখন জিরো হয়, জিরো হওয়ার পর থেকে যখন জিরো হয়েছে সেটাকে ধরা হয় যীশু খ্রিস্ট সালের জন্ম সাল। তো জন্ম সাল থেকে শুরু করে আজ 2024 সাল পর্যন্ত আমরা সেটাকে গণনা করে আসতেছি। সরি, এখন আমরা 25 সালে আছি। তো এই যে 3500 সাল অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করা হয়। তো কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করা হয়, এই দুটি তরল একত্রে মিশিয়ে অতঃপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন সংকর ধাতুতে পরিণত করা হয়। তো কপার এবং টিন ধাতুকে যদি আমরা অধিক পরিমাণ তাপ দিই তাহলে এটি তরলে পরিণত হবে। যেমন আমরা সিলভারের ক্ষেত্রে দেখি, সেই সিলভারটাকে আমরা যখন হচ্ছে গরম করি, গরম সরি সিলভার না, অ্যালুমিনিয়ামকে যখন আমরা গরম করি অতিরিক্ত তাপ দেওয়ার ফলে সেটি হচ্ছে তরলে পরিণত হয়। ঠিক টিন এবং কপারকেও যদি উচ্চ তাপীয় এবং চাপে যদি আমরা সেটাকে গলানোর চেষ্টা করি, মানে তাপ দেই, তাহলে সেটি ধীরে ধীরে তরলে পরিণত হবে। এই তরল দুটিকে একত্রে যখন আমরা মিক্সড করব তখন এটা হচ্ছে, মিক্সড করার পরে কিন্তু তখনও কিন্তু হচ্ছে এটা তরল থাকবে, কারণ এটা হচ্ছে তরল করলে কিন্তু আমরা মিক্সড করতে পারবো, কারণ এগুলা কঠিন ধাতু। কঠিন ধাতুকে যখন আমরা তরল করব তাপ দিয়ে, তারপরে সেটাকে আমরা মিশ্রণ বানাতে পারবো। এই যে মিশ্রণ বানাইলাম সেটাকে আমরা বলতেছি সংকর ধাতু। সংকর মানে এক বা একাধিক ধাতুর মিশ্রণ আছে। তো সংকর ধাতুকে আমরা বলতেছি অ্যালয়, ঠিক আছে? এই টার্মটার সাথে আমরা চতুর্থ বা পঞ্চম অধ্যায়ের দিকে জিঙ্কের অ্যালয় বা এই জিনিস সম্পর্কে আরো বিস্তারিত পড়বো। তো এখন আমাদের এখানে এই পেজে আমাদের তেমন কিছু পড়া নেই। তো আমরা এই অধ্যায়টা তো থিওরি, থিওরি বেসটি আমরা পড়বো, আমরা কোনো টপিক বা কোনো ইম্পর্টেন্ট লাইন ছাড়বো না। এ সংকর ধাতুর নাম ব্রোঞ্জ। তার মানে ব্রোঞ্জ কিভাবে গঠিত হয়? টিন এবং কপারকে, এখানে পয়েন্ট করে দিলাম, টিন এবং কপার ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে একত্রে মিশ্রণ করলে সেটা হচ্ছে একটা সংকর ধাতুতে পরিণত হয়। এই সংকর ধাতুর নাম হচ্ছে ব্রোঞ্জ। তোমরা বিভিন্ন গেমে দেখবা যে হচ্ছে ব্রোঞ্জ লিগ, তারপরে হচ্ছে ক্রিস্টাল লিগ, গোল্ড লিগ, এরকম থাকে। তোমরা অনেকে যারা ক্লাশ অফ ক্ল্যান্স খেলছো তারা দেখছো যে প্রথম যখন শুরু করে তখন হচ্ছে ব্রোঞ্জ লিগ। তো ঠিক সেইভাবেই এই নামগুলান থেকেই আসলে হচ্ছে গেমের ওই ব্রোঞ্জ, তারপরে হচ্ছে সিলভার লিগ, তারপরে হচ্ছে গোল্ড লিগ, ক্রিস্টাল লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এইরকম হচ্ছে আহ লিগ, এই নামগুলা থেকেই চলে আসছে। তো এই ব্রোঞ্জ দিয়ে মানুষ অস্ত্র তৈরি করত, পশু শিকার, কৃষিকাজ, জ্বালানির জন্য কাঠ সংগ্রহ ইত্যাদি বিভিন্ন কাজে অস্ত্র হিসেবে ব্যবহার করত। তো টিন এবং কপারকে প্রথমে তারা হচ্ছে গরম করছে, দেন সংকর ধাতুতে পরিণত করছে। এই সংকর ধাতুকে আমরা বলতেছি ব্রোঞ্জ। এই ব্রোঞ্জ দিয়ে এখন বানালোর তারা এখন কি কাজে ব্যবহার করছে? মানুষ বিভিন্ন অস্ত্র তৈরি করছে, কারণ 3500 সালের পূর্বে মানুষ ততটা সভ্য ছিল না। এখন যতটা আমরা আধুনিক, বিভিন্ন আহ বিজ্ঞানের বিভিন্ন ডেভেলপের কারণে আমরা অনেক আধুনিক জীবনযাপন করতেছি। তো আগে আমরা মানুষরা রান্না কিভাবে করতে হয় এটাও জানতাম না। তো তারা হচ্ছে পশু শিকার করতো বিভিন্ন বল্লম দিয়ে। তো কৃষিকাজ করতো, নারীরা তখন হচ্ছে কৃষিকাজ করতো, আর পুরুষরা হচ্ছে পশু শিকার করতো। তো এইভাবে হচ্ছে জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করতো, এইরকম আর কি। হ্যাঁ, আর বর্তমান যুগে কৃষিকাজ করে হচ্ছে ছেলেরা, আর মেয়েরা করে হচ্ছে রান্না। তো প্রায় উল্টা হয়ে গেছে। এই ব্রোঞ্জ তখনকার মানবজাতির জন্য অতীব প্রয়োজনীয় পদার্থে পরিণত হয়, কারণ তারা শিকার করতে পারতো ইজিলি। আগে বাঁশের বা কাঠের বল্লম দিয়ে তারা হচ্ছে শিকার করত। তো এইখানে আরেকটা জিনিস হচ্ছে, ব্রোঞ্জের মতো ইস্পাত সহ অনেকগুলো সংকর ধাতু তৈরি করেছে এবং বিভিন্ন কাজে সেগুলো ব্যবহার করছে। প্রশ্ন: গহনা তৈরিতে ব্যবহৃত স্বর্ণ একটি সংকর ধাতু, ব্যাখ্যা করো। তো এখানে যে প্রশ্নটা আছে, গহনা তৈরিতে ব্যবহৃত স্বর্ণ একটি সংকর ধাতু, কিভাবে এটা সংকর ধাতু বলবো? আগে আমরা জানতে হবে যে সংকর ধাতু জিনিসটা কি। সংকর ধাতু মানে হচ্ছে এক বা একাধিক ধাতু এর মিশ্রণে যখন একটা নতুন ধাতুকে আমরা তৈরি করব বা গঠন করব, সেটাকে বলবো সংকর ধাতু। তো গহনাতে আমরা থাকে হচ্ছে স্বর্ণ। তো স্বর্ণটাকে আমরা যদি পিওর যে গোল্ড থাকে, 21 ক্যারেটের যে গোল্ড থাকে সেটাকে আমরা পিওর গোল্ড বলে ধরি। তো এই যে 21 ক্যারেটের স্বর্ণটাকে যখন আমরা পিওর ক্যারেট হিসেবে যখন গণনা ধরতেছি, তখন এটাকে কি করা হচ্ছে? তখন এটাকে বিভিন্ন গহনা শেপ দেওয়ার জন্য, আহ যেহেতু এটা অনেক হার্ড একটা মানে বস্তুতে থাকে, কারণ এটার মধ্যে কোনো ভেজাল থাকে না। ভেজালকে আমরা কেমিস্ট্রির ভাষায় ডোপিং বলি। তো ডোপিং জিনিসটা আসলে মানে ভেজাল, কোনো জিনিসের সাথে কোনো জিনিসের ভেজাল মিশ্রিত করলে সেটাকে আমরা ডোপিং বলি। তো এই টার্মটার সাথে তোমরা অনেকে পরিচিত হবে না, ধীরে পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে তোমরা জানবা। তো আপাতত বুঝে রাখো যে গহনা তৈরিতে গহনা অনেক শক্ত পরিমাণে থাকে, অর্থাৎ হার্ড
একটা ফর্মে থাকে। তো যেহেতু হার্ড ফর্মে থাকে সেটাকে গলানোর জন্য প্রথমে গলানো হয় অতিরিক্ত তাপ দিয়ে, দেন সেখানে কপার বা বিভিন্ন কোনো ধাতুর মিশ্রণে সেই ধাতুটাকে অর্থাৎ স্বর্ণটাকে নরম করা হয়, ঠিক আছে? নরম করা হয় কিন্তু সেটা খুব অল্প পরিমাণে, যাতে স্বর্ণের কোয়ালিটিটা মেনটেন থাকে। জাস্ট হচ্ছে একটা শেপ দেওয়ার জন্য গহনা তৈরিতে ব্যবহৃত স্বর্ণ এর জন্য কপার বা বিভিন্ন ধাতু মিশ্রণ করে করা হয়। আশা করি তোমরা উত্তর পাইছো। তো প্রাচীনকালে দার্শনিকরা পদার্থের গঠন নিয়ে বিভিন্ন চিন্তা ভাবনা করেন। তো খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেন যে প্রত্যেক পদার্থকে অনবরত ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে আর ভাঙ্গা যাবে না। তিনি তার নাম দেন অ্যাটম, বা অ্যাটম অর্থ ইনভিজিবল বা অবিভাজ্য। প্রায় একই সময়ে ভারতীয় দার্শনিক কোনার ডেমোক্রিটাসের মতো প্রায় একই ধারণা প্রকাশ করেছিলেন, কিন্তু এ ধারণাগুলো কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না। তাছাড়া দার্শনিক অ্যারিস্টটল এর ধারণার বিরোধিতা করেন। তো আহ, তাহলে এই কথাটার কে প্রথম বলছে যে হচ্ছে অ্যাটম অবিভাজ্য? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস প্রথমে বললেন, কোন একটা বস্তুকে যদি আমরা টুকরা টুকরা করতে থাকি, অর্থাৎ ভাঙতে ভাঙতে ভাঙতে, যদি আমার কাছে মনে করো যে হচ্ছে একটা 5 টাকার কয়েন আছে, হ্যাঁ? তো এই 5 টাকার কয়েনকে আমি যদি ভাঙতে ভাঙতে এমন ছোট করি, ছোট করতে করতে আমাদের চোখে বা 2 আঙ্গুল দিয়েও আমরা স্পর্শ করে তুলতে পারতেছি না, এরকম ছোট করি, হ্যাঁ? তো ছোট করতে 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 আমরা এমন এক পর্যায়ে আছি যেটাকে আমাদের দেখার জন্য মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। তো এই জায়গাটায় গ্রিক দার্শনিক এইরকমই একটা এক্সপেরিমেন্ট করে বললেন যে প্রত্যেক পদার্থকে অনবরত ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। তো এই মতবাদটা কে দিল? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, ঠিক আছে? তার নাম দেন অ্যাটম। অ্যাটম অর্থ হচ্ছে ইনভিজিবল বা অবিভাজ্য। অবিভাজ্য মানে হচ্ছে যাকে আর ভাঙা যায় না। প্রায় একই সময়ে ভারতীয় দার্শনিক কোনার ডেমোক্রিটাসের মতো প্রায় একই ধারণা প্রকাশ করেছিলেন। এই আর কি, ভারতীয়রা কপি পেস্ট মারছে আর কি। কিন্তু এ ধারণাগুলো কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না। তাছাড়া দার্শনিক অ্যারিস্টটল এ ধারণার বিরোধিতা করেন। তো গ্রিক দার্শনিক অ্যারিস্টটল কত বড় একজন, যদিও এনাকে সায়েন্টিস্ট হিসেবে ধরা হয় না, বাট গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এই ধারণাটির মতবিরোধ করেন। তখন অ্যারিস্টটল সহ অন্যান্য দার্শনিকরা মনে করতেন যে সকল পদার্থ মাটি, আগুন, পানি ও বাতাস মিলে তৈরি হয়। ফলে অ্যাটমের ধারণা অনেক দিন পর্যন্ত মানুষ গ্রহণ করেনি। তাহলে প্রথমে আমাদেরকে এখানে যদি সামারি করি, তো প্রথমে আমাদেরকে একজন একটা মতবাদ দিল যে 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বললেন যে প্রত্যেক পদার্থকে অনবরত ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে তাকে আর ভাঙা যাবে না। তো এর নাম দেন অ্যাটম। হ্যাঁ, পরবর্তীতে ভারতীয় একজন দার্শনিক কোনার ডেমোক্রিটাসের মতো একই ধারণা প্রকাশ করেছিলেন। তো ভারতীয় দার্শনিকের নাম কি ছিল? কোনার। তো কার মতো দিয়েছিল ধারণা? ডেমোক্রিটাসের সাথে সহমত পোষণ পোষণ করেছিলেন। তো কিন্তু এটাকে হচ্ছে এক্সপেরিমেন্টালি তারা হচ্ছে এটা দেখাতে পারে নাই। তো তখন অ্যারিস্টটল তার প্রথম বিরোধিতা করেন। তো বিরোধিতা করে তিনি বললেন কি যে সকল পদার্থ মাটি, আগুন, পানি ও বাতাস মিলে তৈরি হয়, ফলে অ্যাটমের ধারণা অনেক দিন পর্যন্ত মানুষ গ্রহণ করে নাই। তো যেহেতু অ্যাটম ধারণা গ্রহণ করে নাই, তার মানে এই জায়গাটায় কি আছে? এই জায়গায় সায়েন্টিস্টদের নাম আছে। এটাকে আহ কে কোন বিজ্ঞানী আমি জানি না। তো এটাকে দেখে নিউটন মনে হইতেছে। তো জানি না আর কি কারণ। তো এখন আমরা জানবো যে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। কেমিস্ট্রি নামটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, যে কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি জিনিসটা এখন উৎপত্তি কই থেকে হয়েছে সেটা আমরা দেখব। যে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হচ্ছে মধ্যযুগে আরবের মুসলিম দার্শনিকগণ কপার, টিন, সীসা ইত্যাদি স্বল্প মূল্যে ধাতু থেকে সোনা তৈরি করার চেষ্টা করেছিলেন। তাহলে কি করছিলেন? যে মধ্যযুগে আরবের মুসলিম দার্শনিকগণ, তার মানে কেমিস্ট্রি শব্দটির উৎপত্তি কে ঘটাইছে? কোনো মুসলিম দার্শনিকগণ। তো কি কি জিনিস নিয়ে? কপার, টিন, সীসা। তো আমরা যদি পরবর্তীতে পর্যায় সারণী পড়বো, তো পর্যায় সারণী যখন আমরা পড়বো তখন আমরা খেয়াল করে দেখবো যে পর্যায় সারণীর মধ্যে কপার, টিন, সীসা, এই সবগুলাই হচ্ছে এলিমেন্ট আছে। এই সবগুলা এলিমেন্টই আমাদের মতো আছে।
তো ইত্যাদি স্বল্পমূল্যের ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন। তো এই যে ধাতু কপার, টিন এবং সীসা, এই জিনিসগুলা কিন্তু দাম কম, ঠিক আছে? এগুলার কিন্তু ভ্যালু কম। তো এগুলা থেকে যদি সোনা তৈরি করার চেষ্টা করেছিলেন, সোনা কিন্তু অনেক দামি। এখন বর্তমান যুগেও কিন্তু অনেক দামি। আ তাদের আরেকটি চেষ্টা ছিল এমন একটি মহাঔষধ তৈরি করা যা খেলে মানুষের আয়ু অনেক বেড়ে যাবে। মানে আম মানুষের আয়ু যেন কমে না যায় এইজন্য কিছু করার চেষ্টা করছিলেন। কারণ আমরা যদি আগে দেখি যে আমরা যদি নবী রাসূলের সময়কালটা দেখি যে নূহ আলাইহিসসালাম বা আদম আলাইহিসসালাম, তো আম এনাদের আয়ুষ্কাল অনেক বেশি ছিল। তো ধীরে, ধীরে আরবীয় মধ্যযুগ যখন আসছে, তখন মানুষের আয়ুষ্কাল ধীরে, ধীরে কমতেছিল। এটা কিন্তু আমরা যারা মুসলিম ধর্মে আছি তারা ইজিলি রিলেট করতে পারতেছি। তো তখন চেষ্টা করলো তারা যে মহাঔষধ তৈরি করার একটা চেষ্টা। কিন্তু এই কাজটা ইসলাম এটাকে সমর্থন করে না। তারা হয়তোবা না বুঝে করছে, বাট আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটাকে কখনো সমর্থন করব না। কারণ মানুষের আয়ুষ্কাল এই জিনিসটা সম্পূর্ণ সৃষ্টিকর্তা নিজে লিখে রাখছেন। তো এগুলোতে সফল হওয়ার জন্য তারা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন। ফলে সোনা বানাতে বা মানুষের আয়ু বৃদ্ধিতে সফল না হলেও বিভিন্ন পদার্থ মিশিয়ে সোনার মতো দেখতে এমন অনেক পদার্থ তৈরি করেছিলেন। তো এই যে কপার, টিন, সীসা সহ আরো বিভিন্ন পদার্থ নিয়ে তারা এক্সপেরিমেন্ট করতে, করতে তারা হচ্ছে সোনা বানানোর চেষ্টা করতেছিলেন বা স্বর্ণ বানানোর চেষ্টা করতেছিলেন। বাট তারা স্বর্ণ এক্সাক্টলি বানাতে পারতেছিলেন না। তো যেহেতু সোনা বানাতে পারতেছিল না, সোনার মতো দেখতে হইলে তো আর সোনা না। কিন্তু তারা চেষ্টা করেছিলেন। মূলত এগুলোই ছিল রসায়নের ইতিহাসে ১ম পদ্ধতিগতভাবে রসায়নের চর্চা বা রসায়নের গবেষণা। তো এই যে ১ম কোনো একটা চেষ্টা বা এক্সপেরিমেন্ট করলো, সেটাই হচ্ছে রসায়নের ধারণার একটা উৎপত্তি। তো আমরা যদি একটা জিনিস দেখি, আমরা যদি এর উপরের দিকে দেখি, অ্যাটম সম্পর্কে পৃথিবীতে কোনো ধারণা ছিল না। গ্রিক দার্শনিক যখন বলল যে প্রত্যেক পদার্থকে অনবরত ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। তিনি তার নাম দিলেন অ্যাটম। হ্যাঁ? তো তারপরে ভারতীয় দার্শনিক একটা ঠোকা দিল। তারপরে হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তাকে হচ্ছে খোঁচা দেওয়া শুরু করলো। তো এইরকম জিনিসগুলান ধীরে, ধীরে আম মানে মতবিরোধ তৈরি হলো, পক্ষে বিপক্ষে বিভিন্ন কথা শুরু হইলো। তো এই যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস একটা তত্ত্ব দিল, সেই তত্ত্ব থেকে কত ধরনের তত্ত্ব আসলো, বিভিন্ন এক্সপেরিমেন্ট চললো। এই জিনিসগুলাই হচ্ছে কেমিস্ট্রির উৎপত্তির একটা প্রধান কারণ। ঠিক আছে? তো মধ্যযুগে ১ম তাহলে এই যে এই ধরনের এক্সপেরিমেন্ট ১ম কখন শুরু হয়েছিল? মধ্যযুগের আরবীয় মুসলিম দার্শনিকগণ এই জিনিসটা শুরু করছিল। তো এই যে জিনিসটা যারা শুরু করছিল তারা হচ্ছে মধ্যযুগে আরবের চর্চাকে আম আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো। আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট। ঠিক আছে? তো গবেষকদের বলা হতো কি? আলকেমিস্ট। তো আমরা এটা মুখস্থ রাখবো। এই লাইনটা খুব ইম্পোর্টেন্ট। মধ্যযুগে আরবের রসায়ন, মধ্যযুগের আরবীয় রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট। ঠিক আছে? আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। তাহলে যারা হচ্ছে মধ্যযুগে আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো তাদের গবেষক, আর তারা যারা এটা নিয়ে গবেষণা করছে তাদেরকে বলা হয় আলকেমিস্ট। আর আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। আরবি কোন শব্দ থেকে এসেছে? আলকিমিয়া থেকে। এগুলা আসে না পরীক্ষায়। বাট এই যে উপরের লাইনটা যে গবেষকদের বলা হতো আলকেমিস্ট, যারা ১ম রসায়ন চর্চা শুরু করছে আলকেমি, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমি যখন পড়াবো অনেক টার্ম যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলাকে আইডেন্টিফাই করব। আপনারা বইয়ে সেগুলাকে হাইলাইট করার চেষ্টা করবেন। আশা করি পরবর্তীতে যখন পরীক্ষার আগে দেখবেন এগুলা আপনার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হবে। আলকিমিয়া শব্দটি এসেছে আবার কিমি শব্দ থেকে। আহ কিমি শব্দ থেকে। এই কেমি শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে রসায়ন। তো রসায়নের যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে? রস যোগ আয়ন। বাংলা যারা স্টুডেন্ট আছো তারা ভালোভাবে বুঝতে পারবা। রস যোগ আয়ন, রসায়ন। আমার লেখা খারাপ আর কি, মানে এখানে লিখতে পারি না, তো তোমরা বুঝে নিও। আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান। তো আলকেমিস্টের একজন গবেষক ছিল কে? জাবির ইবনে হাইয়ান। তিনি কি ছিলেন?
ধর্মে তিনি মুসলিম ছিল। কোন যুগে? আরবীয় মধ্যযুগে। আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের চর্চা করেন। তাই তাকে অনেক সময় রসায়নের জনক বলা হয়ে থাকে। জাবির ইবনে হাইয়ান বিশ্বাস করতেন, তো রসায়নের জনক কাকে ধরা হয়? জাবির ইবনে হাইয়ান। কারণ তিনি সর্বপ্রথম রসায়নে গবেষণাগারে রসায়ন চর্চা শুরু করেন। জাবির ইবনে হাইয়ান বিশ্বাস করতেন যে সকল পদার্থ মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে তৈরি। কারণ রসায়ন সম্পর্কে তখন স্পেসিফিক কোনো ধারণা মানুষের মধ্যে ছিল না। তো তিনি এটা নিয়ে গবেষণা করা শুরু করছে, যে তিনি বলছেন যে কি, যে মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে সবকিছু তৈরি। তিনি এইসব নিয়ে গবেষণা করলেও রসায়নের প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না। তবে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবনে রসায়ন চর্চা শুরু করেন অ্যান্টোনিও ল্যাভোইসিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন সহ অনেক বিজ্ঞানী। রসায়ন চর্চা প্রথম শুরু করেন কে? অ্যান্টোনিও ল্যাভোইসিয়ে। রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবনে কে রাখেন? প্রথম করেন আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান। আর প্রকৃত রহস্য, কারণ এই যে আলকেমিস্ট যিনি জাবির ইবনে হাইয়ান, তিনি মনে করতেন যে মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে তৈরি প্রকৃতির সবকিছু তৈরি, মানে সব কয়টা রসায়নের সব কয়টা এলিমেন্ট এগুলাতে তৈরি। কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু না, তাই না? আহ, আর তিনি এটা বিশ্বাস করতেন কেন? কারণ তিনি হচ্ছে আহ ধর্মগতভাবে যদি আমরা দেখি, মানুষ কিন্তু মাটির তৈরি। ঠিক সেইভাবে তিনি প্রকৃতিতে সমস্ত প্রাণীকে ভেবে মাটির তৈরি এইটার জন্য তিনি তারপরে একটা ফেরেশতা ছিল আগুনের তৈরি, যাকে আমরা বলি ইবলিশ। তো এইরকম এলিমেন্টস মানে এইরকম হয়তোবা থ্রটস থেকে সে হচ্ছে প্রকৃতির সমস্ত জিনিসই এটা মনে করতেন। বাট এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি ঠিক ছিল না। তো রসায়নের আমি বলতেছি না ধর্মীয় তত্ত্বগতভাবে ভুল বলা হয়েছে, বাট তিনি এটা বুঝতে ভুল করেছিলেন। ধর্ম ধর্মের জায়গায় আছে, ঠিক আছে? ধর্ম সঠিক তথ্যই দিয়েছে। আমাদের ধর্ম বা মুসলিম ধর্ম যেটা বলা আছে সেটা অ্যাকচুয়ালি 110% রাইট, এটাতে কোনো সন্দেহ নাই। তবে তার বুঝার একটা ভুল ছিল। তো পরবর্তীতে এটা নিয়ে যখন পরবর্তীতে আরো রসায়ন চর্চা শুরু হয় স্পেসিফিক ভাবে, তখন অ্যান্টোনিও ল্যাভোইসিয়ে, রবার্ট বয়েল, সান ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন সহ অনেক বিজ্ঞানী এটাকে আহ অন্যান্য বিজ্ঞানী রসায়ন চর্চা শুরু করেন। তো অ্যান্টনি ল্যাভোইসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। তো আমরা একটা জানলাম, রসায়নের সর্বপ্রথম জনক বলা হয় কাকে? রসায়নের জনক বলা হয় জাবির ইবনে হাইয়ানকে। আর আধুনিক রসায়নের জনক বলা হয় অ্যান্টোনিও ল্যাভোইসিয়েকে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবো যে অ্যান্টোনিও ল্যাভোইসিয়ে কিসের জনক ছিল? আধুনিক রসায়নের জনক ছিল অ্যান্টোনিও ল্যাভোইসিয়ে। তো আমরা আগে একটা সূত্র দেখছি যে রসায়ন কাকে বলে, এখন হচ্ছে একটা স্পেসিফিক সূত্র দেখবো যে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পারস্পরিক রূপান্তর ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, তাকে রসায়ন বলে। ঠিক আছে? তো এই সংজ্ঞাটা, আগে সংজ্ঞাটা কঠিন হইলেও এই সংজ্ঞাটা কিন্তু ইজি, তোমরা এটা মুখস্থ করতে পারো। দৈনন্দিন জীবনে কি কি ব্যবহার আছে রসায়নের? যেমন হচ্ছে কাঁচা আম টক, কিন্তু পাকা আম মিষ্টি। এটা কিভাবে হয়? কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেমন সাকসিনিক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিড প্রভৃতি থাকে, ফলে কাঁচা আম টক। কিন্তু আম যখন পাকে তখন এর এই অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তন ঘটে, গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়, তাই পাকা আম মিষ্টি। অ্যাসিডটা থাকে, অ্যাসিডটা পরবর্তীতে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সৃষ্টি হয়। আর গ্লুকোজের সংকেত আমরা জানি C6, আহ যদি দেখি C6H12O6। তো আমরা যদি, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত, আর গ্লুকোজ ফ্রুক্টোজের সংকেত। তো চিনির সংকেত আমরা জানি যে গ্লুকোজ থেকে চিনি তৈরি হয়। তো এই জন্য আমরা বলি যে হচ্ছে যখন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সৃষ্টি হয়, তার মানে এটা হচ্ছে চিনি। আর চিনি আমরা কি জিনিস পাই? মিষ্টি জাতীয়। তো ঠিক আছে, এই জন্য গ্লুকোজ ও ফ্রুক্টোজের যখন সৃষ্টি হয়, তখন তাই এটিকে, আমটিকে মিষ্টি মনে হয়। তো আমরা বুঝলাম কেরোসিন প্রাকৃতিক গ্যাস ও মোম ইত্যাদির দহন। তো এই দহনের জন্য মানে কি, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম এগুলোর দহন মূলত হচ্ছে হাইড্রোকার্বনের দহন। তো হাইড্রোকার্বন কি? সিএইচ, স্পেসিফিক ভাবে সিএইচ। সিএইচ কে বলা হয় হাইড্রোকার্বন। যেমন যদি হাইড্রোকার্বন যদি একটা স্পেসিফিক বলি, CH3 মিথেন, CH4 ইথেন, CH5
মিথেন, ইথেন, প্রোপেন, তো এইরকম করে আমরা দেখি, ঠিক আছে? তো এগুলো সবগুলাই হচ্ছে একটা হাইড্রোকার্বন। এরকম অনেক আছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, এরকম, ঠিক আছে? তো হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ। এই যে কার্বন, যদি কার্বনের সংকেত যদি সি হয়, কার্বনের সংকেত যদি সি হয় আর হাইড্রোজেনের যদি এইচ হয়, তাহলে দুইটা মিলে আমরা কি হচ্ছে, হাইড্রোকার্বন, ঠিক আছে? তাই যখন এগুলোর দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলো বিক্রিয়া ঘটে। তা হাইড্রোকার্বনের দহন মানে কি, সি, ও, সিএইচ প্লাস হচ্ছে অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড প্লাস তাপ প্লাস শক্তি, ঠিক আছে? এই জায়গায় সিএইচ লিখছি আমি, ঠিক আছে? তো এইটা কোনো যদি যেহেতু সিএইচ কোনো মৌল হয় না, তো এই জন্য আমরা একটা জেনুইন মৌল নেওয়ার জন্য আমরা এটাকে 3 দিতে পারি, যে মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড প্লাস তাপ প্লাস শক্তি উৎপন্ন করে, ঠিক আছে? আহ পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া, এই ক্ষেত্রে কি জিনিস হয়, আমাদের পাকস্থলীতে কি জিনিস থাকে, পাকস্থলীতে আমরা জানি পাকস্থলী পর্দাটা অনেক একটা আহ একটা পর্দা, শক্ত পর্দা দ্বারা আবৃত থাকে। এই পর্দাটার মধ্যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। যখন আমরা কোনো খাবার খাই, যেমন প্রোটিন জাতীয় জিনিস যখন আমরা খাই, প্রোটিন জিনিস কি, মাছ মাংস যখন আমরা খাই, তখন আমাদের পেটের মধ্যে সেই জিনিসগুলান আমাদের মধ্যে যায়। যাওয়ার পরে সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে সেগুলোকে হচ্ছে দাহ্য করা হয়। কি করা হয়, দাহ্য করা হয়। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের যখন হচ্ছে অত্যাধিক আহ, পরিমাণে বৃদ্ধি পায়, তখন হচ্ছে আমাদের যেই আম, পেটের মধ্যে তখন অ্যাসিডিটি সৃষ্টি হয়, ঠিক আছে? তো আমরা পরবর্তীতে যখন বায়োলজি পড়বো এই জিনিসগুলো আমরা দেখবো। তো এই অ্যাসিডিটির সমস্যা হয়, অ্যান্টাসিডেতে থাকা আমাদের কি থাকে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই দুটি যৌগকে অ্যাসিডকে প্রশমিত করে। তাই এখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কিভাবে অ্যাসিডকে প্রশমিত করে, তোমরা পূর্ববর্তী শ্রেণীতে জেনে এসেছো যে অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে আর প্রশমন বিক্রিয়া তৈরি করে। এসিড প্লাস এসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, ঠিক আছে? তো এসিড, তো এটাকে বলা হয় রেইনবো রিয়াকশন। তো এসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে, এসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে, এই যে এসিড, এসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে লবণ প্লাস পানি উৎপন্ন করে, ঠিক আছে? এসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এই জন্য আমাদের পাকস্থলীতে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, তো যেহেতু পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তো আমরা যদি বাইরে থেকে যদি কোনো ক্ষার জাতীয় জিনিস খাই, ঠিক আছে, ক্ষার জাতীয় জিনিস খেলে কি হবে, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে প্রশমন বিক্রিয়া ঘটাবে। প্রশমন মানে আমরা তখন আমরা এটাকে আমরা বিভিন্ন গ্যাসের ওষুধ খাই, এটা হচ্ছে ক্ষার। তারপরে হচ্ছে আহ এই আর কি যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আমরা যখন খাই, অর্থাৎ অ্যান্টাসিড থাকে, অ্যান্টাসিডে দুইটা উপাদান থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তো এই দুটা ক্ষার, এটা খেলে আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটি কমায়। আবার তোমরা ক্ষার ভেবে হচ্ছে সাবান খাওয়ার কথা ভাইবো না, কারণ সাবানের ক্ষারের ক্ষারীয় পিএইচ মান যেটা থাকে, পাওয়ার অফ হাইড্রোজেন যেটা থাকে বা পুশেন্স অফ হাইড্রোজেনের মানটা অনেক বেশি থাকে, যেটা আমাদের পেটের জন্য অত্যাধিক ক্ষতিকর, ঠিক আছে, বা খাওয়ার উপযোগী নয়। তো এটা একটা পিএইচ মান থাকে, পিএইচ মানের উপর ডিপেন্ড করে এই জিনিসটা আমাদের ডিপেন্ড করতে হয়। তো আমরা এখন নেক্সটে দেখবো যে রসায়নিক পরিধি বা ক্ষেত্রসমূহ। তো রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহের ক্ষেত্রে যদি দেখি, দ্য স্কোপস অফ কেমিস্ট্রি, স্কোপস অফ কেমিস্ট্রি, এখানে আমাদের তেমন কোনো পড়া নাই, যে যেখানে পদার্থ আছে সেখানে রসায়ন আছে, এগুলো আমরা আগেই দেখছি। তো ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেখানে আছে, কি জিনিস, যে এখানে যদি দেখি তেমন কিছু ইম্পর্টেন্ট না, তোমরা এগুলো পড়ে নিতে পারো। আম, বস্তু বা পদার্থের মধ্যে রয়েছে বায়ু, বিভিন্ন রয়েছে কি টেবিল রাসায়নিক কিছু ক্ষেত্র। তো বায়ু কি জিনিস, এই যে বায়ু মানে হচ্ছে এয়ার, এখানে বায়ুতে কি থাকে প্রধানত, নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন। তোমরা বলো যে কার্বন ডাইঅক্সাইড থাকে, কার্বন ডাইঅক্সাইড কিন্তু
মৌলিক কোনো মৌলিক কোনো আহ, বায়ুর উপাদান না। কার্বন, অ্যাকচুয়ালি কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে? তো এই জন্য আমরা এটাকে কার্বন ডাই অক্সাইড বলি। তো আমাদের বায়ুতে কার্বন ডাই অক্সাইড, মিথেন, ইথেন, তারপরে হচ্ছে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো সবগুলাই থাকে। তো আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি, সে বায়ু অক্সিজেনের শরীরের ভিতরে বিযোজিত ডিকম্পোস্ট উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। এই ক্ষেত্রে নাইট্রোজেন লঘুকরণের মাধ্যমে বিক্রিয়া তীব্রতাকে নিয়ন্ত্রণ করে থাকে খাদ্য। তো আমাদের খাদ্য গ্রহণ করার পর জন্য আহ, খাদ্যের উপাদানের সাথে খাদ্যের উপাদান কি জিনিস? এই যে আমাদের যে খাদ্যগুলান খাই, সেগুলো তো আমাদের রক্তে মিশ্রিত হয় না। তো রক্তে মিশ্রিত হওয়ার জন্য আমাদের লিভারে গিয়ে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে কিছু খাদ্য উপাদান। এই সঞ্চিত খাদ্যের সাথে আমাদের কি থাকে? অক্সিজেন মিক্স থাকে। এটা আবার রক্তের সাথে মিশে গিয়ে আমাদের পুরা শরীরকে বুস্ট আপ করে। খাবার পানি, খাবারের পানিতে হচ্ছে কি থাকে? খনিজ পানি, খাবারের পানি, পানি সহ বিভিন্ন খনিজ লবণ, জীবের শরীরে বেশিরভাগই পানি। তো আহ, শরীরে বিষাক্ত পদার্থ এবং পানিতে দ্রবীভূত হয়ে প্রস্রাব ও ঘামের সাহায্যে শরীর থেকে বের হয়ে থাকে। খাবারের পানিতে পানি ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ লবণ যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতু লবণ থাকে, যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। তো আবার আরেকটা জিনিস খেয়াল করলে দেখবা, তোমাদের বাসা যারা উত্তরবঙ্গের রাজশাহীতে, তোমরা দেখবা যে হচ্ছে পানিতে প্রচুর পরিমাণে সেখানে ক্যালসিয়াম থাকে। তো পানিটা যদি তোমরা হচ্ছে আহ নিয়ে গ্লাসের মধ্যে ধরো, দেখতে পাবা যে সাদা সাদা বুদবুদ টাইপের কিছু পানির উপরে জমা হয়ে আছে। তো এইটাই হচ্ছে ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম, ওই পানিটা খাইলে তুমি যদি কোনো ফিল্টারাইজড না করে খাও, তাহলে দেখবে যে তোমার পেট এক রাতের মতো পেট ব্যথা করবে। আহ, তো এই জন্য আবার ক্যালসিয়াম, আমরা যে পানিগুলান খাই সেটার মধ্যে অনেক আহ, উপাদান থাকে, যেমন হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি উপাদান থাকে, কারণ এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার না। কারণ ডিস্টিল ওয়াটারে পানি কখনো বিদ্যুৎ পরিবহন করে না। আর আমরা যে টিউবওয়েল পানি খাই, এটা 100% আমরা হচ্ছে বিশুদ্ধ পানি পাই না। বা ওয়াসার পানিটাও আমরা 100% বিশুদ্ধ পাই না। এর মধ্যে বিভিন্ন খনিজ উপাদান থাকে। শরীরে পানির স্বল্পতা, ডিহাইড্রেশন হলে মানুষ মারা যেতে পারে। তাই উলা ওঠা বা কলেরা রোগে মৃত্যু ঝুঁকিতে এটি প্রধান কারণ। তো ডিহাইড্রেশন কি জিনিস? শরীরে পানির পরিমাণ, রক্তে পানির পরিমাণ যখন কমে যাবে, তখন এটাকে বলা হয় ডিহাইড্রেশন। যে তোমরা যখন দেখবা যে ডায়রিয়া হইলে আমরা ওর স্যালাইন খাই। তো ওর স্যালাইনটা আমরা বেশি বেশি কেন খাই? কারণ ওর স্যালাইন যখন আমরা খাই, ওর স্যালাইনটা আমরা তো কাঁচা খাইতেছি না, তাই না? তো পানির সাথে মিক্সড করে খাইতেছি, যাতে আমাদের শরীরে ওর স্যালাইন, যখন আমাদের ডায়রিয়া হয়, মলের মাধ্যমে আমাদের প্রচুর পরিমাণ পানি বের হয়ে যায়, ঠিক আছে? তো এই যে পানিটা আমাদের বের হয়ে যায়, তো আমাদের খাবারের তখন রুচিটাও কমে যায়। তো এই জন্য যখন আমরা ওর স্যালাইনটা খাই, তখন বা এসএমসি ওর স্যালাইন বা বাজারে এখন অনেক স্যালাইন থাকে, তখন হচ্ছে আমাদের শরীরের মধ্যে পানি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো এই যে পানি স্বল্পতা ধীরে ধীরে কমাইতেছে, এই জন্য হচ্ছে আমরা ডিহাইড্রেশনটা রোধ করার জন্য আমরা খাবার স্যালাইন খাই। তো খাবার স্যালাইনের সাথে আবার জিঙ্ক থাকে, যেটা হচ্ছে আমাদের পাতলা পায়খানা বা আম, আমরা যেটাকে বলি হচ্ছে ডায়রিয়া, তো এই জিনিসটা সারাই, ঠিক আছে? তো আমাদের শরীরে জিঙ্কের অভাব হলে আমাদের পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো তোমরা অনেক পুষ্টিগুণ সম্পন্ন খাবার খাওয়ার চেষ্টা করবা। সার হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস। তো আমরা জমিতে বিভিন্ন রকমের সার দিই। গ্রামাঞ্চলে যারা থাকো, যারা যারা চাষাবাদ, দেখছো যে জমিতে নাইট্রোজেন, ইউরিয়া সার দেওয়া হয়, ফসফেট, পটাশ, ড্যাপ, এই সারগুলো দেওয়া হয়। তো এগুলোর উপাদান থাকে, ইউরিয়াতে কি থাকে? নাইট্রোজেন। তার মধ্যে উপাদান থাকে অক্সিজেন, কার্বন, ফসফরাস, এগুলো থাকে, ঠিক আছে? আমরা যে খাবার খাই, তেমনি উদ্ভিদের খাবার প্রয়োজন হয়। তো উদ্ভিদের খাবারের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, কার্বন। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখতে পারো যে নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস হচ্ছে উদ্ভিদের প্রধান খাবার। উদ্ভিদ মাটি থেকে খাদ্য সংগ্রহ করে। তাছাড়া বিভিন্ন সারে এসব মৌলের যৌগ থাকে। কাগজে তা পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামও থাকে, পুষ্টি উপাদান থাকে, ফসলের উৎপাদন ভালো হয়। কাগজের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। গাছেরও প্রধান উপাদান যে দেহ থাকে, সেই দেহতে কি থাকে জিনিস? সেলুলোজ। তো কাগজের আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান। বাঁশ, আখের ছোবলা ইত্যাদিতে প্রচুর পরিমাণ সেলুলোজ থাকে। তো আমরা সেলুলোজ কই থেকে পাই? বাঁশ, কাঠ, আখের ছোবলা ইত্যাদিতে প্রচুর পরিমাণ সেলুলোজ থাকে। কাগজ তৈরি কারখানায় এই সমস্ত বস্তুকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াকরণ করে কাগজ তৈরি করা হয়। তো আজকে আমরা 1 থেকে 7 নম্বর পেজ পর্যন্ত পড়লাম। পরবর্তীতে আমরা হচ্ছে যদি একটু জুম আউট করি আমরা, তাহলে দেখতে সুবিধা হবে।
সাত থেকে 7 নাম্বার পেজ পর্যন্ত পড়ছি। তো এই অধ্যায়টা উম, উম, আর বেশি বড় নয়। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই অধ্যায়টাকে শেষ করে দিব এবং পরবর্তী তার পরবর্তী ক্লাসে আমরা এইটা হচ্ছে এই যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো সৃজনশীল পদ্ধতি দেওয়া আছে। তোমাদের খুব সম্ভবত প্রশ্ন প্যাটার্নে আবার সৃজনশীল প্রশ্ন পদ্ধতি আসার সম্ভাবনা আছে। তো আমরা এটা হচ্ছে আরেকটা ক্লাস লাগবে, আরেকটা ক্লাস হলে ইনশাল্লাহ আমরা শেষ করে দেব। আশা করি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও। তো আমার প্রথম ভিডিওতে অনেক কিছু ভুল হইতে পারে। তো তোমরা উপস্থাপনাতে অনেক ভুল হতে পারে, তো তোমরা এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আশা করি পরবর্তীতে যখন যে চ্যাপ্টার গুলো আছে কোর্স চ্যাপ্টার, সেই চ্যাপ্টার গুলো আমরা আরো ডিটেলসে আলোচনা করব, আরো স্পেসিফিক ভাবে আলোচনা করব, অনেক সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে এবং শর্টকাট টেকনিকের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তখন তোমরা অনেক উপকৃত হবে আশা করি। যেহেতু এই প্রথম চ্যাপ্টারটা আমাদের কোনো থিওরি ছাড়া কোনো কিছু পড়ার মতন কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নাই। তো আমরা এটা হচ্ছে রিডিং পড়া ছাড়া উপায় নাই। তো এখন তোমরা এটাকে একটু বোরিং লাগতে পারে, বাট আশা করি এই অধ্যায়টা ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় বোর্ড কোশ্চেন এখান থেকে অনেক কোশ্চেন হয়, এমসিকিউ কোশ্চেন হয়। তো তোমরা আশা করি হচ্ছে অনেক উপকৃত হবা। আমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে বা আমি যদি সামান্য পরিমাণও তোমাদের হেল্প করে থাকি, তাহলে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আশা করি। ধন্যবাদ। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।